শিবির ক্যাডার এবং ডাকসুর নেতা, ডাকসুর সমাজ সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের সম্প্রতি একটা কুকাণ্ড করতে গিয়ে ধরা খেয়েছেন। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ঘটনাটা কি ঘটেছিল। পরিবাগে তিনি গিয়ে একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে কথা বলার প্রয়োজন মনে করছিলাম না। কথা বলার প্রয়োজন কারণ হচ্ছে স্পেসিফিকলি এইসব ইস্যুতে আসলে আমি মনে করি যে মানুষের ব্যক্তিগত যৌন অভ্যাস এবং তাদের ব্যক্তিগত যে পরিসর আছে সেটা নিয়ে আসলে খুব একটা কথা বলার কিছু নেই। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ইভেন কি জামাতের গাজী নজরুলের কাণ্ডর পরেও কিন্তু এটা নিয়ে আলাদা কোনো ভিডিও তৈরি করিনি। এই স্পেসটুকু আমি মোটামুটি রক্ষা করতে চাই। মানুষের নিজস্ব যৌন অভ্যাস তার জায়গায় তার মতো করে হয়তো তিনি চর্চা করতে পারেন, কিন্তু এই এবি জুবায়ের ঘটনা নিয়ে পুরা নেট দুনিয়া খুব উত্তাল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই ক্যাডার, যিনি ধরেন প্রেশার গ্রুপের নেতা, যিনি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে তার সহকর্মী জুলাই যোদ্ধা এবং গত নির্বাচনের ভিপি প্রার্থী ইমি পর্যন্ত কেউ যার প্রেশার থেকে বাদ পড়ে নাই। এই মাস্তানিকে জায়গা মতো বলতে আবার অন্য কিছু মনে করে না, মানে একটা প্রেশার দিয়ে ফেলেছেন যারা তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গের যৌনকর্মী, যারা পরিবাগে ভাসমান অবস্থায় ছিলেন। এবং তারা একটা ভিডিও করে দাবি করেছেন যে এবি জুবায়ের এবং তার সাথে যাদের সঙ্গে ছিলেন সিফাতুল্লাহ তসনিম, এই দুইজন মিলে ওইখানে গিয়ে কিছু একটা করেছেন গভীর রাতে। কি করেছেন সেটা এখন বলতে পারবো না, কারণ অনেকেই টেলিভিশনের মধ্যে এই ভিডিওটা দেখে থাকেন এবং ওই সাউন্ড আলা জিনিস আমি আসলে চালাতে পারবো না, আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। তো সেই কাজ করেছেন এবং করার পরে টাকা দিতে চান নাই। এটা খুব একটা অস্বাভাবিক। ব্যক্তিগতভাবে সাধারণভাবে মনে হবে যে না, ঠিক আছে, ক্যাডাররা তো আশেপাশের এলাকায় এই কাজগুলো করে এবং ফাও খাওয়া, বিভিন্ন ধরনের ফাও খাওয়া তাদের একটা অভ্যাস। তাহলে এটা নিয়ে আসলে প্রশ্নটা কেন, কথা হচ্ছে কেন? কিন্তু এই লোকজন মজা পাচ্ছে, আমি মজা পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা ভিন্ন একটা কারণে আমাদের একটু আজকে আলোচনা করার প্রয়োজন আছে। প্রথমে আসলে আমি ভিডিওটা দেখে ভেবেছিলাম এআই। আমি ভেবেছি যে হয়তো তার মতো দেখতে, কারণ আমরা জানি প্রচুর ফেক নিউজ অনলাইনে থাকে, তার মতো দেখতে কাউকে হয়তো সাজিয়ে গুজে বা কিছু একটা ভিডিও ক্লিপকে অন্য একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে এআই নয়। তো দ্বিতীয়ত আমি ভাবলাম যে যেহেতু জামাত এবং জামাত জোটের যে নেতারা আছেন তারা এইসব ক্ষেত্রে সাধারণত বলে থাকেন যে দ্বিতীয় স্ত্রী মাত্র বিয়ে হয়েছে। তো আমি ভাবছিলাম যে হয়তো জুবায়ের এটাকে বলবেন যে আমার দ্বিতীয় স্ত্রী বা এরকম কিছু, কিন্তু পরে বুঝলাম যে লিঙ্গগত কারণে তার পক্ষে সেটা বলা সম্ভব হয় নাই। তিনি তৃতীয় যে কথাটা বলেছেন যে আসলে তারা সংবাদ সংগ্রহ করার জন্য সেই গভীর রাতে বা রাতের বেলা সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি একজন সাংবাদিক, তার নাম আবার বলি সিফাতুল্লাহ তসনিম সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং সেখানে জুবায়ের তার সহযোগী হিসাবে বা তার বন্ধু হিসেবে গিয়েছিলেন। আমরা আগে এই বিষয়ে যে বক্তব্য তসনিমের সেটা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি সিফাতুল্লাহ তসনিম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস লাইফের শুরু থেকেই বিভিন্ন জাতীয় দৈনিকে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করে আসছি এবং ভোরের বাংলা নিউজ অনলাইন পোর্টালে বিগত প্রায় 2 বছর ধরে ক্যাম্পাস করেসপন্ডেন্ট হিসেবে শিক্ষানবিশ সাংবাদিকতা করে আসছি। তো এই রিপোর্ট থেকে দেখা গেল যে এই তসনিম তিনি হচ্ছেন ভোরের বাংলা পত্রিকার একজন শিক্ষানবিশ ক্যাম্পাস প্রতিনিধি। মানে উনি এখনো ফাইনাল ক্যাম্পাস প্রতিনিধি হন নাই, এখনো শিক্ষানবিশ। ভোরের বাংলার মূল পত্রিকা, আমি জানি না এটা কি পত্রিকা, আমি এর আগে নাম শুনি না, আমি নিজে ভোরের কাগজে কাজ করেছি এক সময়। তো ভোরের বাংলার একটা অনলাইন পোর্টাল আছে, সেটার বিশ্ববিদ্যালয় আবার শিক্ষানবিশ প্রতিনিধি আছে এবং সেখানে এই তসনিম কাজ করেন। তো স্বাভাবিকভাবে আমরা যারা একসময় সাংবাদিকতা করেছি আমরা যেটা বুঝে থাকি যে এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রতিনিধির কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ সংগ্রহ করা, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা, শিক্ষকদের সুবিধা অসুবিধা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেম, এই সব নিয়েই সাধারণত এই সাংবাদিকরা বা অন্যান্য কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন যুব এবং তরুণ সংগঠনের বিভিন্ন নিউজ তারা কভার করে থাকেন। এই সব বাদ দিয়ে তারা কেন সেই বিশেষ লিঙ্গের লোকজনের খবর সংগ্রহ করতে গেলেন সেটা আমার মাথায় ঢুকে নেই। দ্বিতীয় হচ্ছে যে এই বিশেষ লিঙ্গের লোকজন কিন্তু ক্যাম্পাস এলাকায় না, এরা একেবারে ক্যাম্পাস পার হয়ে, শাহবাগ পার হয়ে, তারপরে পরিবাগ গিয়ে পরিবাগের
একটা ওভারব্রিজের উপরে। তো ক্যাম্পাস থেকে এত দূরে তারা ক্যাম্পাসের খবর সংগ্রহ করতে কেন গেলেন সেটাও জানি না। দ্বিতীয় হচ্ছে এবি জুবায়ের আবার এটা নিয়ে একটা বক্তৃতা দিয়ে মানে তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যাওয়ার আগে পুলিশকে অবগত করে গিয়েছিলেন। আমরা যারা একসময় প্রচুর ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছি আমরা জানি যে শাহবাগ থানার পুলিশের আসলে খুব বেশি কাজ টাজ নাই, মানে এখানে তো এদের মূল কাজই হচ্ছে ক্যাম্পাস, এই ছাত্ররা নেতারা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করে এটা মেটানো মানে এখানে জায়রে ধর, বিশেষ করে সরকারি সংগঠনে যারা থাকে এদের কথা বাকিদেরকে ধরা, এবং উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে এই গাঁজা এবং অন্যান্য যে ছোট পাপ যারা করে থাকে এদের উপর একটু মারধর পিটাপিটি করা, কিছু কিছু দুর্নীতিবাজ পুলিশ, সবার নাম সবাই বলবো না, বাট কিছু উপরে টুপরে নেওয়া। তো তিনি নাকি পুলিশকে অবগত করে গিয়েছেন। আবার এই তার সহযোগী বন্ধু যিনি আবার এটা বলছেন না, তিনি আবার দেখলাম যে ফেসবুকের একটা লেখায় বলেছেন যে তারা যখন ওইখানে একটু ঝামেলা এবং বিপদে পড়ে গিয়েছিলেন তখন তারা পুলিশকে খবর দিয়েছেন এবং পুলিশ উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো সবকিছু মিলিয়ে এখানে একটা ঢাকঢাক গুড়গুড় আছে। পরবর্তীতে দেখলাম যে এই আমাদের যে সাংবাদিক বন্ধু এখানে আছেন তিনি বললেন যে আরেকটা বড় তৃতীয়লিঙ্গেদের করা ভিডিও আছে, সেটার ক্লিপ দেখালেন। সেই ক্লিপ দেখে আসলে তেমন কিছু বুঝলাম না, মানে ওই ক্লিপে দেখা যাচ্ছে যে ওই তৃতীয়লিঙ্গে যিনি উনি শেষ পর্যন্ত বলছেন তাহলে আমরা নিয়ে পুলিশে চলেন, মানে হয়তো গরিব যৌনকর্মী তিনি চাচ্ছিলেন পুলিশের কাছে গিয়ে যদি কোনো আশ্রয় পাওয়া যায় এবং সেটা তারা একটা করার চেষ্টা করছে। যাই হোক, ঘটনা কিছু একটা ঘটেছে অথবা কিছু একটা ঘটে নাই। আমরা যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়ানো উচিত, বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিক হিসাবে সাংবাদিকের পক্ষে দাঁড়ানো উচিত হিসাবে আমি মনে করছি জুবায়ের যে কথাটা বলেছেন এবং তার বন্ধু সাংবাদিক তসলিম যেটা বলছেন সেটার পক্ষে আমরা আছি, আমরা তাদের কথা বিশ্বাস করে নিয়েছি। তাহলে আজকের এই আলোচনার মূল কারণটা কি? আলোচনার কারণটা হচ্ছে যত আমরা বিশ্বাস করি না কেন তার মধ্যে বেশ কিছু কিন্তু রয়ে যাচ্ছে কারণ আমাদেরকে বুঝতে হবে যে উঠতি তরুণ তরুণী যারা আছেন এখন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন বা মানে এই প্রজন্মের যারা আছেন তারা এক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন। এদের একটা বিরাট এক্সপোজ হয়েছে ইন্টারনেটের কারণে, বিশ্বায়নের কারণে, এবং পরবর্তীতে তারা কিছু কনফিউজের কারণ একটা বড় সংখ্যক লোকজন এখানে যারা এসেছেন তারা কিন্তু কো এডুকেশনের মধ্য দিয়ে আসেন নাই, সহশিক্ষা পান নাই। এর একটা বড় অংশ মাদ্রাসা থেকে এসেছেন। মাদ্রাসায় আমরা জানি যে সহশিক্ষা নাই এবং তাদের জন্য নারী পুরুষের যে স্বাভাবিক আচার আচরণ ব্যবস্থাটা এটা আসলে অনেকটা অস্বস্তিকর। আমি এদেরকে দোষ দিই না, কারণ তারা ছোটবেলা থেকে এটার মধ্য দিয়ে আসে নাই। বিশেষ করে মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদের তো কোনোই সুযোগ ছিল না, এবং উল্টো যারা একটু মাদ্রাসা নিয়ে খোঁজখবর নিয়ে থাকেন তারা অনেকেই জানেন যে মাদ্রাসা ব্যাপক সংখ্যক বিভিন্ন কারণে, যেহেতু ওইখানকার মাদ্রাসার শিক্ষকরা ওইভাবে প্রশিক্ষিত নন এবং বাচ্চারা ওইখানে ওভারনাইট থাকেন, অনেকেই বলাৎকারের শিকার হয়ে থাকেন। সো তাদের অনেকের মধ্যে এই ধরনের ট্রমাও থাকতে পারে। সব কিছু মিলিয়ে তাদের যে স্বাভাবিক যৌন সম্পর্ক, নরনারীর যে সম্পর্ক, যে আস্থার জায়গাটা, এটা তাদের মধ্যে তৈরি হয় না এবং এই কারণে নানা বিকৃতি দেখা যায়। এই বিকৃতি যে শুধুমাত্র আমি বলবো না যে ওই হোয়াট আই মিন ওই ধরনের বিকৃতি না, এটা না, এর বাইরেও ধরেন স্বাভাবিকভাবে ছেলে মেয়েদের যে স্বাভাবিক সম্পর্ক এটা তাদের মধ্যে থাকছে না, এবং এটা না থাকার কারণে যেটা হচ্ছে অনেক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে শাহবাগে আপনারা রেগুলার দেখবেন এই যে হাদিমাদি ছিঁড়ে ফেল বলে যে স্লোগানগুলো দেওয়া হয়, এটা হচ্ছে একটা অবদমিত যৌন আকাঙ্ক্ষার জায়গা থেকে প্রজন্মের একটা জায়গায় যে মুখে অশ্লীল কথা বলতো, নারীদেরকে নিয়ে অহেতুক এবং নারী অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খুবই অবমাননাকর মন্তব্য করা, বক্তৃতায় বলা, নারীদেরকে অপমান করা, এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের একটা বড় সংখ্যক তরুণ, বিশেষ করে তরুণ এবং তরুণী যারা হয়তো কোনো কারণে তাদের শৈশব, কৈশোর এবং তারুণ্যে তাদের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়াটা হয় নাই। এই বিকাশ প্রক্রিয়াটাকে তারা ডিল করছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, তারা ভালোভাবে ডিল করছেন, কিন্তু এখানে এক ধরনের সামাজিক গবেষণার প্রয়োজন আছে এবং সামাজিক হস্তক্ষেপের প্রয়োজন আছে। এই হস্তক্ষেপ যদি না হয়, আপনি শুধুমাত্র যে টিএসসিতে আমি দেখলাম একটা নারী কর্নার বানিয়ে একটা ঘুমটা টুমটা লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো, যারা অস্বস্তি বোধ করেন অন্যদের সামনে খেতে, এই যে বললাম এটা অস্বাভাবিক নয়, কিন্তু তাদের আপব্রিঙ্গিংয়ের জায়গার কারণে তারা হয়তো আরও তাদেরই বন্ধুবান্ধব যে ছাত্ররা আছেন বা অন্যদের সামনে খেতে অস্বস্তি ফিল করেন, তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া একটা আলাদা ঘুমটা কেবিনের ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো। কিন্তু মূলত হচ্ছে গিয়ে এই তরুণ তরুণীদের এই মানসিক বিকাশ এবং স্বাভাবিক যে নরনারীর সম্পর্ক, এই জায়গাটা নিয়ে কাজ করার প্রয়োজন আছে। কাজ না করলে আমরা একটা বিকৃত
বিভিন্ন ধরনের বা অস্বাভাবিক অস্বস্তিকর পরিবেশের একটা প্রজন্ম পেতে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে যারা আছেন, আমি জানি না জেন্ডার স্টাডিজের স্যার যারা আছেন বা সমাজ কল্যাণ বিভাগের যারা আছেন, তারা হয়তো এটাকে নিয়ে একটু গবেষণা করবেন, একটু উদ্যোগ নেবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো, ভিসি স্যার সহ অন্যদের কাছে, আমাদের ব্যাপক সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া দরকার এটার পিছনে, এবং এর বাইরেও এক ধরনের সচেতনতা তৈরি করার প্রয়োজন আছে। তারপরে যৌন, যেটাকে আমরা বলি যে কি বলা যায়, যৌন জ্ঞান দেওয়ার ব্যাপার আছে, স্বাস্থ্য মানে অনেক ধরনের বিকৃতি থেকে যাতে আমাদের তরুণরা রক্ষা পান, এবং যাতে করে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে এই প্রজন্মকে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছিল মূল কথা এখানে বলার। আমি ব্যক্তিগতভাবে এবি জুবায়েরের পক্ষে আছে। আমি জানি আপনারা অনেকেই খুব মজা পাচ্ছেন যে প্রেশার গ্রুপের নেতারা একটা প্রেশার দিয়েছে, বাট এটা আসলে তা নয়। এটা একটা গোটা সামাজিক সমস্যা, এবং সেই সামাজিক সমস্যাকে আমাদেরকে সামাজিকভাবেই কি বলা যায়, মোকাবেলা করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন ধরেন এই জুবায়েরের কথাটা আমি কেন বলছি, আমি এর আগে দেখেছি যে 9 মাস আগেও মানে তার এই তৃতীয় লিঙ্গ বা এই বিশেষ লিঙ্গের লোকজনের প্রতি একটা প্যাশন আছে বা একটা আগ্রহের জায়গা আছে। এটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক জানি না, হয়তো সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে সমাজ কল্যাণের জায়গা থেকেই আছে, বাট তার একটা খুব আগ্রহের জায়গা আছে। আমি 9 মাস আগে ফেস দ্য পিপুল, খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আপনারা জানেন, সেখানেও দেখলাম যে তিনি এই বিষয়ে প্রায় বিশেষজ্ঞ হিসাবে তার অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি বলছেন কিভাবে তিনি কাস্টমার ছদ্মবেশে টাকা দিয়ে সেখানে গিয়েছেন, এবং এই বিশেষ শ্রেণীর লোকজনের সাথে বা যারা এই কি বলা যায় যৌনবৃত্তির সাথে আছেন, তাদের সাথে তিনি কথা বললে আর খুব আগ্রহের জায়গা আছে। এই ক্লিপগুলো দেখানোর মানেটা হচ্ছে, আমাকে বোঝাতে চাচ্ছি যে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। কিছু মানুষের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা আছে, কৌতূহলের জায়গা আছে, কিন্তু এগুলোকে যদি আমরা রাইট চ্যানেলে পরিচালনা না করি, তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ তথ্য সহায়তা সাহায্য না করি, শিক্ষা দীক্ষায় দীক্ষিত না করি, তাহলে কিন্তু তাদের যে কোনো ব্যর্থতার দায়ভার সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের সকলকে নিতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, যাতে করে তাদের একটা উদ্যোগ তাদের এই ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে, এবং তাদের যারা ছাত্রছাত্রী নন তারাও কিন্তু পরোক্ষভাবে এটা থেকে উপকৃত হবেন। এই পুরো প্রজন্মকে এই সহায়তা করাটা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে পরে।